রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হঠাৎ করে বাজারে টাকা ঢালছে, কিন্তু কেন? বিপদের ঘন্টা বাজছে নাকি বড় কিছু আসতে চলেছে? আপনার স্টক, আপনার ইনভেস্টমেন্ট সবই কিন্তু একটা অদ্ভুতভাবে দাঁড়িয়ে রয়েছে এই ধরনের পদক্ষেপগুলোর উপরে। আলটিমেটলি উপকার কতটা হচ্ছে, অপকার কতটা হচ্ছে, এটা কি ভালো আসবে দিন, না এটাকে আলটিমেট লং রানে গিয়ে খারাপ অবস্থা সৃষ্টি করবে? এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজ কথা বলতে চলেছি, যেটা শুধুমাত্র আপনাদের পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে সেগুলোর জন্য নয়, ইন্ডিয়ান ইকোনমিটার টোটালি তার উপর দাঁড়িয়ে রয়েছে। শুধু এই ব্যাপার বলে নয়, ভবিষ্যতে যে দিন আসছে, ভবিষ্যতে যে মার্কেট ট্রেন্ড কোথায় রয়েছে, পোর্টফোলিওর যে স্টকগুলো সেগুলো কোথায় যেতে চলেছে, সমস্ত কিছু কিন্তু যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিঃশব্দে বিলিয়ন্স অফ ডলার কিন্তু লিকুইডিটি এনহ্যান্সিং মেজারমেন্টের জন্য ইউজ করে চলেছে। এই যে ব্যাপারটা লিকুইডিটি এনহ্যান্সিং, এটা আলটিমেটলি আপনাদের কোথায় কতটা উপকারে লাগছে, কিংবা এটা কোনো আদৌ কাজে লাগবে কিনা, নাকি ভবিষ্যতে এর একটা বিপজ্জনক অবস্থা আসতে পারে, এই সব কিছুর জন্য যে বস্তুটা জানা সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পলিসি লিকুইডিটি এনহ্যান্সিং প্রোগ্রাম। তাহলে আজকে আমরা বুঝবো কি, এই ভিডিওটার মধ্যে আমরা বুঝবো টোটাল আসল জায়গাটা, যে জায়গাটার ভিত দাঁড়িয়ে রয়েছে লিকুইডিটি এনহ্যান্সিং এর, অর্থাৎ কেন লিকুইডিটিকে এনহ্যান্সিং করছে এবং আলটিমেট ফিউচার ইম্প্যাক্ট কি হতে পারে এবং এই মুহূর্তে আমাদের কি করণীয়। এক নম্বর পয়েন্ট যেটা বলবো, সাপোর্ট ইকোনমি অ্যাক্টিভিটি, অর্থাৎ আমাদের ইকোনমিটা যে জায়গায় রয়েছে ভবিষ্যতে সে রকেট করে তোলার জন্য কিন্তু এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। তার মধ্যে প্রথম কি বলবো, ইকোনমি সাপোর্ট বলতে ব্যাংকিং লেন্ডিং পাওয়ারটা বাড়িয়ে দেওয়া, অর্থাৎ ব্যাংক যে পরিমাণ লোন দিত আগে, তার হাতে লিকুইডিটি বেড়ে গেলে সে আরো বেশি পরিমাণ লোন দেওয়া শুরু করবে। আলটিমেটলি যত পরিমাণ সে লোন দেবে তত ইন্ডিয়ান ইকোনমিটা আরো গ্রোথ বাড়বে। যত লোক লোন নেবে সেই টাকাগুলো সে কিসে কাজে লাগাবে, জাস্ট ফর এক্সাম্পল হাউস রিপেয়ারিং জন্য, অথবা নতুন ডেভেলপমেন্ট হাউস করার জন্য, কনজামশন বাড়ানোর জন্য। এইগুলো আলটিমেটলি কিন্তু যেটাকে বলা হয় এমএসএমই লেভেলকে স্ট্রং করে তুলবে, অর্থাৎ লোয়ার গ্রাউন্ডে যারা রয়েছে নিচের দিকে তাদেরকে আরো উন্নত করবে। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, একটা বাড়ি যখন তৈরি হবে প্রচুর লেবারের দরকার পড়বে, সেসব লেবাররা যে কাজ করছে তাদেরকে আগের থেকে প্রচুর ডাক পড়বে, ন্যাচারালি তাদের রেটটা বাড়বে। শুধু সেটা বলে না, শুধু লেবার বলে না, সেখানে মেটেরিয়াল যেরকম রয়েছে, ইট বালি সিমেন্ট রয়েছে, এছাড়া যেরকম বিভিন্ন কেমিক্যাল রয়েছে, বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, যেরকম কালারিং করা, ডিস্টেম্পার করা, এটসেট্রা এটসেট্রা, সবকিছুর কিন্তু আলটিমেটলি বুস্টিং হওয়া শুরু হয়ে যাবে। যে লেবাররা যারা তাদের মাইনে বেড়ে গেল বা যাদের প্রচুর কাজ পাওয়া শুরু করলো, তারা কনজামশন বাড়িয়ে দিল, তারা অন্যান্য ক্ষেত্রে কনজামশন যেরকম ফাস্ট মুভিং কনজিউমার গুডস তারা বেশি পরিমাণে কিনতে শুরু করলো, মোবাইল তারা বেশি কিনতে শুরু করলো, তারা কিছু টাকা জমাতে শুরু করলো, আলটিমেট সেটা কিন্তু বুস্ট করলো ইন্ডিয়ান ইকোনমিতে। তাহলে প্রথম পয়েন্ট এটা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিজনেস ইনভেস্টমেন্টটা বাড়ানো শুরু হয়ে যায়, অর্থাৎ ইনভেস্টমেন্টটা আরো বহু গুণ বাড়তে থাকে। অর্থাৎ যেই মুহূর্তে বিজনেসটা বাড়তে থাকছে সেখানে ইনভেস্টমেন্ট আরো বাড়তে থাকছে, কারণ বিজনেসের ফ্লারিশ হচ্ছে। জাস্ট ফর ছোট একটা কোম্পানি ছিল এবং সেখানে যখন প্রচুর পরিমাণে লোকে কেনা শুরু করলো, সেই কোম্পানিটা বৃদ্ধি ঘটলো এবং যখন সে ছোট রয়েছে তখন সে যখন আইপিও নিয়ে এলো, কোম্পানি যদি ভালো থাকে ন্যাচারালি বহু মানুষ তাদের ইনভেস্ট করবে, ফলে বিজনেসও গ্রো হবে, ইনভেস্টমেন্টও গ্রো হবে। এর সঙ্গে তৃতীয় ব্যাপার হলো কনজিউমার যে ইনভেস্টমেন্ট সেটা বাড়ছে, কনজিউমার ফান্ডিং ব্যাপারটা বাড়ছে। মানে আলটিমেটলি এখানে একটা পয়েন্ট, এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানার, সেটা হচ্ছে যে বন্ড ইল্ড যেটা আছে সেটা কিন্তু ম্যানেজ করার জন্য লাগে। এই বন্ড ব্যাপারটা কি সেটা বুঝতে হবে এবারে। এই যে বন্ড বলতে বোঝাচ্ছে গভর্নমেন্ট বন্ডের কথা বলছি। গভর্নমেন্ট যখন তার সমস্ত ইনফ্রাস্ট্রাকচারকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করে তখন সে কি করে, লোন দিয়ে থাকে। লোন দিয়ে থাকে বলতে গভর্নমেন্ট বলে আমাকে লোন দাও পাবলিককে, তখন সে বন্ড বিক্রি করার চেষ্টা করে, বিক্রি করার মাধ্যমে কোটি কোটি টাকা তোলে। অর্থাৎ ধরো কোনো একটা ব্রিজ তৈরি করতে হবে, এই ব্রিজটা তৈরি করার জন্য গভর্নমেন্টের 1000 কোটি টাকা দরকার। এবার গভর্নমেন্টের কাছে এত টাকা নেই, টোটাল ফান্ড নেই যেটা দিয়ে এই ব্রিজটা বানাতে পারে, তখন সে কি করবে, পাবলিকের কাছে থেকে ঋণ চাইবে, টাকা ধার চাইবে। এই যে পাবলিক টাকা চাইবে তার বদলে পাবলিককে সে কি করবে, একটা রিটার্ন দেবে। যেরকম আমরা ফিক্সড এর ক্ষেত্রে রিটার্ন পাই, ঠিক সেরকম ভাবে যে ফেরত দেওয়া সেটাকে বলে ইল্ড বলে, রেট অফ ইন্টারেস্ট বলে। তো এই বন্ড ইল্ডটা কিন্তু মেজারমেন্ট করে, এটাকে কন্ট্রোল করছে কিন্তু এই লিকুইডিটি এনহ্যান্সমেন্ট। সেকেন্ড যে পয়েন্ট আসবে টুতে, সেটা হচ্ছে মার্কেট কনফিডেন্স, অর্থাৎ মার্কেটের মধ্যে যাতে স্টেবিলিটি আসে। তোমরা এর আগে বহুবার আমি কথা বলেছি, তোমরা দেখেছো এর আগে বিভিন্ন বিদেশীয় ক্ষেত্রে, ইউবিএস ব্যাংকের ক্ষেত্রে ধরো বা অন্য ব্যাংক, সেখানে একটা ব্যাংকের
স্টেবিলিটি কম থাকার জন্য সমস্ত ব্যাংকগুলোতেই কিন্তু ইনভেস্টমেন্টরা যারা করেছিল, ইনভেস্টাররা তারা টাকা তোলা শুরু করে দিল, এবং এই প্যানিক সেলিংটার ফলে অন্য অন্য ব্যাংকগুলো কিন্তু পড়তে শুরু করলো। তোমরা নিশ্চয়ই আগে ঘটনা জানো, সেখানেও একইভাবে কিন্তু অন্য ব্যাংকের যে এফেক্টটা, ইম্প্যাক্টটা কিন্তু ইউবিএস ব্যাংক এবং বড় বড় ব্যাংক যেগুলো পারফেক্ট ছিল সেগুলোর ক্ষেত্রেও ইম্প্যাক্ট পড়েছিল। মনে আছে ইয়েস ব্যাংকের কথা, সেই সময় ঘটনাগুলো, সেই সময় অন্য ব্যাংকের ক্ষেত্রে ইম্প্যাক্টটা কিন্তু পড়েছিল। তো এই কনফিডেন্সটাই কিন্তু ধরে রাখার জন্য এই লিকুইডিটি মেজারমেন্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে কাউন্টার জিও পলিটিক্যাল স্ট্রেস। তোমরা নিশ্চয়ই জানো এর আগে ঘটনাগুলো, যেখানে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ হয়েছিল, এমন একটা জায়গায় চলে যাচ্ছিল, সেটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের জায়গায় চলে যাচ্ছিল। সেই অবস্থাটা থেকে এখন উন্নত হয়েছে, কিন্তু সেই সময় মনে আছে মার্কেট কি হারে সেল হয়ে গেছিল, এবং মার্কেটের মধ্যে যে স্ট্রেসটা তৈরি করেছিল সেই ধরনের স্ট্রেসগুলো, এবং তার পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধের সিচুয়েশন, সেইখানে যে পরিস্থিতি হওয়া, সেখানেও যে একটা ধরনের টেনশন তৈরি করা, তো এইগুলো সবগুলো কিন্তু আলটিমেট ইম্প্যাক্ট যেটা পড়ে সেটাই কিন্তু থামানোর জন্য এই ধরনের মেজারমেন্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে গ্রহণ করেছে, এবং এটা আলটিমেট লং রানে গিয়ে লক্ষ্য করতে পারবে কতখানি ইমপ্রুভ করে। যে পয়েন্ট সেটা হচ্ছে প্যানিক সেলিং যেটা তৈরি হয় এটাকে আটকায়, অর্থাৎ সেল করতে দেয় না, বা এমন একটা স্টেবিলিটি নিয়ে আসে যার ফলে যারা ইনভেস্টার তাদের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা আসে। সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে মানি মার্কেটে যে স্মুথ এনভায়রনমেন্ট, অর্থাৎ তুমি যে ইনভেস্টমেন্টটা করেছো হঠাৎ করে তুমি দেখতে তাহলে আর্ধেক হয়ে গেছে, এই ধরনের প্যানিক হওয়ার ফলে তুমি ঝটপট বিক্রি করে দিলে, এটা কিন্তু তোমার লস হয়ে গেল। এই ইনস্টেবিলিটি আটকানোর জন্য কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ধরনের লিকুইডিটি মেজারমেন্টে জিওপলিটিক্যাল স্ট্রেস জায়গাটাকে আটকানোর জন্য কিন্তু এই কাজটা আমরা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে শর্ট টার্ম লিকুইডিটি ডেফিসিট যেটা তৈরি হচ্ছে সেটাকেও কিন্তু আটকানো যায়। এইটা আটকানো যায় এই থ্রু লিকুইডিটি এনহ্যান্সমেন্ট পলিসি, তার মাধ্যমে যে ইনকাম ট্যাক্স দেওয়া হচ্ছে বা বিভিন্ন রকম ট্যাক্স দেওয়া হয় এর আউটফ্লো হয়ে যায়। আউটফ্লোটা হওয়ার ফলে ব্যাংকের থেকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা এনবিএফসি এইগুলো থেকে টাকাটা উঠে কিন্তু চলে যাচ্ছে, এটা কিন্তু আলটিমেট নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, এটাকে একটু বোঝানোর চেষ্টা করছি। ব্যাংক নর্মালি কি হয়, একটা কাসা মেনটেন করে, তার কথার অর্থ হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট, এর যে টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা, এটাকে আবার আমরা যেটা বলি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, অর্থাৎ কার, সিএআর, কার দিয়ে কিন্তু মেজারমেন্ট করা হয় কি পরিমাণ লিকুইডিটি ব্যাংকের কাছে মজুদ রয়েছে। এই ব্যাংকের কাছে মজুদ থাকা লিকুইডিটিটা যত বেশি থাকবে তত ব্যাংক লোন দিতে পারবে। মনে করো তুমি 100 টাকা নিয়ে ব্যাংকে গেছো, ব্যাংকে আপনি 100 টাকা জমা করেছেন এবং আপনি জমা দিয়ে চলে এসেছেন এবং আশা করছেন সারা বছর শেষে আপনি 4 টাকা পাবেন। এক্সাম্পল বলছি 2 টাকা 75 মোটামুটি এখন রয়েছে। এইবারে এই যে 100 টাকা আপনি রেখে দিলেন, ব্যাংক তো সেটাকে ফেলে রাখবে না, তার থেকে 90 টাকা নিয়ে সে কি করবে, অন্য একজন লোক এসেছিল বললো স্যার আপনি একটু লোন পেতে পারি, তাকে 90 টাকা দিয়ে দেওয়া হলো। আমি জাস্ট এক্সাম্পল দেওয়া বলছি। এই যে 90 টাকা নিয়ে চলে গেল এবং তারপরে সে 1 বছর পরে 9 টাকা ফেরত দিল, কারণ 10% হিসেব করে, এবং তুমি পাচ্ছ কত, 2 টাকা 75 পয়সা। তাহলে বাকি যে টাকাটা সেটা হলো ব্যাংকের ইনকাম। এইবারে একদম সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি, এইরকম সিচুয়েশনে যদি ব্যাংকে এমন অবস্থা হয় প্যানিক তৈরি হয়ে যায়, বা এই শর্ট টার্ম টাকার লোক ট্যাক্সের জন্য তুলে নিচ্ছে, কোনো সময় প্রচুর পরিমাণে ক্রেডিট ডিমান্ড তৈরি হলো, অর্থাৎ কোন একটা সেক্টর, এক্সাম্পল দিচ্ছি রিনিউয়েবল এনার্জি সেক্টর, সেখানে প্রচুর টাকা দরকার পড়ে যাচ্ছে, হু করে মানুষ টাকা তুলে নিচ্ছে, এই যা হচ্ছে শর্ট টার্ম। টেম্পোরারি টাকাটা তুলে নিয়ে গিয়ে তারা কাজে লাগাচ্ছে, সেখান থেকে ইনস্ট্রুমেন্ট কিনছে, লোক লস্কর লাগছে, তাদেরকে দিয়ে কাজকর্ম করাচ্ছে, আলটিমেটলি যখনই প্রফিট হচ্ছে টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে। এই যে টোটাল সার্কেলটা তৈরি হচ্ছে, এর ফলে হিউজ পরিমাণ টাকা কিন্তু ব্যাংকের থেকে বেরিয়ে যাচ্ছে। তো ব্যাংকে যখন এই রকম সিচুয়েশন হচ্ছে, লিকুইডিটি এনহ্যান্সিং হওয়ার ফলে আলটিমেটলি কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এইসব ব্যাংকগুলোকে লিকুইডিটিটা বাড়িয়ে দিচ্ছে, প্রচুর টাকা দিচ্ছে। অর্থাৎ কি হয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে টাকা থাকে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে কমার্শিয়াল ব্যাংক, আদার আরবান ব্যাংক, রুরাল ব্যাংক, আদার এনবিএফসি এরা কি করে, ধার নেয়, তার বদলে কিন্তু তাদেরকে একটা সুদ দিতে হয়। এবার সেই সুদের পরিমাণ যত কমে যায় তাহলে ব্যাংকগুলোর বেশি পরিমাণ টাকা ধার করবে। এর ফলে আলটিমেটলি যখন লিকুইডিটি বেড়ে যাচ্ছে আরবিআইয়ের কাছে, আলটিমেট টাকাগুলো পৌঁছে যাচ্ছে কমার্শিয়াল ব্যাংক এবং আদার ব্যাংকগুলোর কাছে, সেটা আলটিমেট ইম্প্যাক্ট ফেলছে। এবং পজিটিভ হচ্ছে ভোলাটিলিটি কন্ট্রোল, ভীষণ গুরুত্বপূর্ণ। কেন বলবো পয়েন্টটাকে, তার প্রথম কারণ হচ্ছে এই মার্কেটে এই ধরনের এনশিওর করা হয় সিস্টেম, অর্থাৎ ইকোনমিতে যেন প্রচুর পরিমাণে টাকার যোগানটা যেন ঠিকঠাক থাকে। এই মানি সাপ্লাইটা কিন্তু ভীষণ জরুরি। পয়েন্ট যেটা আমি বলবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শর্ট টার্ম যে এক ধরনের
অস্থিরতার সৃষ্টি বা শর্ট টার্ম একটা আনকন্ট্রোলেবল যেটাকে রাইসিং ইন্টারেস্ট বলা হয়, অর্থাৎ এমন সিচুয়েশন যে চাহিদার প্রচুর পরিমাণ চাহিদা বেড়ে গেল কিন্তু যোগান কমে গেল, ফলে একটা আনকন্ট্রোলেবল রেট তৈরি হচ্ছে, ফলে রেট বাড়িয়ে দিচ্ছে। এই ব্যাপারগুলোকে কিন্তু এই ধরনের লিকুইডিটি এনহ্যান্স করে শর্ট টার্ম যে চাহিদা তৈরি হয় সেগুলোকে কিন্তু মিট আপ করে দেওয়া হয়। তাহলে আমরা বুঝতে পারলাম পাঁচখানা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলোর বেস করে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই ধরনের কাজটা করে এবং আলটিমেট এর ফলে ইন্ডিয়ান ইকোনমি তথা স্টক মার্কেট তথা পোর্টফোলিও প্রত্যেকটাই পজিটিভিটি চলে আসছে। তাহলে বোঝা গেল এর একটা নেগেটিভ পয়েন্ট থাকে, এই পয়েন্টটা কিন্তু না বললে নয়, সেটা হচ্ছে ইনফ্লেশনটা কিন্তু বেড়ে যায়। ন্যাচারাল ব্যাপার, তুমি যখন কনজাম্পশন তোমার বেড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে, কিনতে শুরু করেছে, এবার মার্কেটে একটাই পেন আছে বা মার্কেটে দুটো পেন আছে, এবারে আমরা 10 জন কিনতে চাইছি। ন্যাচারালি যেহেতু এখানে সাপ্লাইয়ের পরিমাণ কম, ফলে এর দাম বেড়ে যাওয়াটা স্বাভাবিক। মাত্র দুটো এবং 10 জন কিনতে এসছে, এটার দাম যদি 10 টাকা হয়ে থাকে, এগুলোর দাম তখন বেড়ে গিয়ে 20 টাকা হয়ে যাবে, কখনো 25 টাকা হবে, এবং যে কিনে 25 টাকা কিনলো সে যখন দেখলো মার্কেটের দাম বেশি তখন সেটা 50 টাকা দাম করে দেবে, কারণ 50 টাকাতে বিক্রি হয়ে যাবে। এটা হলো যোগান আর চাহিদার, এটা হচ্ছে গল্প। তো সেই কারণে ইনফ্লেশনটা কিন্তু বেশি হয়ে যায়। আমরা জানি, আমরা দেখেছি ইনফ্লেশন কন্ট্রোল করার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভালো ব্যবস্থা গ্রহণ করেছে। আলটিমেট রেজাল্ট যেটা আমাদের কাছে এসছে, ইনফ্লেশন রেটের রেজাল্ট, সেটা খুব সুন্দর এসছে। ফলে এই ধরনের মেজারমেন্টের ফলে ইনফ্লেশন কিছুটা বাড়লেও সেটা কন্ট্রোল লেভেল সিচুয়েশন রয়েছে। আজকে তোমাদের কেমন লাগলো এটা জানাবে। প্রতিদিন এরকম দারুণ সুন্দর ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে আসবো এবং এমন এমন বিষয়ের মধ্য দিয়ে নিয়ে যাবো যাতে তোমরা যেরকম শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, সেরকম ভাবে আউটার নলেজটা বাড়বে, যেটা কিনা মার্কেটে টিকে থাকার জন্য ভীষণ জরুরি। শুধু কটা স্টকের নাম জেনে গেলাম আর সেগুলো কে কিনলো, কে বেচলো, কেন এর মধ্যে রয়েছে পজিটিভিটি, সেটা নয়। মার্কেটকে যদি লং টার্মে থাকতে চাও, বহু দিন ধরে তুমি একটা মার্কেটে একটা ভালো রিটার্ন পেতে চাও, তাহলে মার্কেটের এই ব্যাপারগুলো তোমাকে জানতেই হবে, না হলে তুমি সেখানে পৌঁছতেই পারবে না বা আপনারা পৌঁছতে পারবেন না। নতুন যারা রয়েছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন এই কারণে, না হলে আগামী দিন যে ভিডিওগুলো আনবো, যেগুলো ইনফরমেশনগুলো দরকারি ছিল, সেগুলো কিন্তু মিস হয়ে যাবে, এটা একেবারে শিওর। আসা যাক আজকের মতো, নমস্কার।